নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা কালবৈশাখী। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। অসি আছেন? অসি? না, বড়বাবু তো রাউন্ডে বেরিয়েছেন। বেরিয়েছেন? কখন কখন ফিরবেন বলুন তো? আধ ঘন্টা তো বটেই। কে আপনি? এত হাঁপাচ্ছেন কেন? বিপদ, বিপদ, ভয়ানক বিপদ, এমার্জেন্সি। বিপদ? দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ছিনতাই, ডাকাতি? মার্ডার! 10 মিনিট চলে গেল, কি যে করি। কি মার্ডার? কোথায়? কত দূরে? 1 মিনিট, আমি এক্ষুনি ফোর্স অ্যারেঞ্জ করছি। এই স্বপন, এই স্বপন! প্লিজ, বলছি তো ওসব কিছু করতে হবে না। আমি নিজেই আমি আমি কি কি ব্যাপার বলুন তো মশাই? এসে থেকে আপনি ছটফট করছেন। আমি এই থানার অ্যাডিশনাল ওসি, যা বলার আমায় বলুন। বলছি সব বলবো, বলতেই হবে। প্লিজ তাড়াতাড়ি একটা টেপ দিন, রেকর্ড করবো। আপনার স্টেটমেন্ট? আপনি কি মার্ডারের আই উইটনেস? সে পরে নিলেও চলবে মশাই, আগে চলুন তো ঘটনার জায়গাটা যাই। ওটা ফার্স্ট প্রায়োরিটি। না, লাশ কোথাও পালিয়ে যাবে না, কিন্তু দেরি করলে আমিও লাশ হয়ে যাব। সবচেয়ে আগে আমার কথা বলতে পারেন, আমার স্বীকারোক্তি আমায় রেকর্ড করাতেই হবে, একদম সময় নেই। স্বীকারোক্তি? হ্যাঁ, খুনটা যে আমিই করেছি, এই আধ ঘন্টা আগে। তাড়াতাড়ি। আমার নাম বীরেশ ভট্টাচার্য। বাবা মার দেওয়া ওই নামটা বাইরের দুনিয়ার জন্যই। স্কুল, কলেজ, রেশন বা আই কার্ডে সব জায়গায় এই নামটাই জলজল করছে। অন্য এলাকায় আবার আমার এ নাম অজানা। বিবি, সার্ক, প্লাস্টিক, কিল, এরকম 8-10টা নামে আমায় তারা চেনে। আমি একজন প্রফেশনাল কিলার, সাদা বাংলায় পেশাদার খুনি। পেশা এবং নেশাও বলতে পারেন। মানুষ খুন করতে আমি ভালোবাসি, তবে হেজি পেজি লোক মেরে আমি হাত গন্ধ করি না। সোসাইটির একেবারে ক্রিম। আমার শিকার যাকে বলে উপরতলার মানুষ। আমার রেটটাও তাই একটু বেশি। 5 পেটি থেকে শুরু। 5 পেটি বুঝলেন তো? 5 লাখ। বছরে খুব বেশি হলে 3টে থেকে 4টে। আর বেশি কাজ আমি নিও না। বাকি সময়টা আমার ড্রেস মেটেরিয়ালের একটা মাঝারি শোরুম আছে, সেটা দেখাশোনা করি। আর 5 জন সচ্ছল মানুষের মতো দিন কাটাই। ছেলে মেয়ে বউ নিয়ে সুখে সংসার। এখনো পর্যন্ত মোট 32টা শিকার আমি করেছি। না, ঠিক বলিনি, আজকেরটা ধরলে 33। আজকেরটা কেন যে। হ্যাঁ, বলছি 1 গ্লাস জল দিন না প্লিজ, গলাটা কাঠ হয়ে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো পুলিশ গোয়েন্দা আমার টিকি ছুঁতে পারেনি। গত 7 বছরে পুলিশের খাতায় সবকটাই রহস্যজনক মৃত্যু। কিন্তু উল্টো পাল্টা লোক ধরা পড়েছে, জেল খাটছে। পুলিশ আমলাদের 2-3 জন হোমরা চোমরা আমার স্কুল কলেজের বন্ধু। এখনো রীতিমতো ঘনিষ্ঠতা আছে। নিজেদের আড্ডায় যখন এসব খুনের প্রসঙ্গ ওঠে, ওদের চোয়াল ঝুলে যায়। আমি ভিতরে ভিতরে খুব আসি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ স্বপ্নেও ভাবতে পারে না আমার মতো সুদর্শন, ভদ্র, সভ্য, নিরীহ ছেলে খুন তো দূরের কথা, কারোর সঙ্গে কোনো ঝগড়াও করতে পারে। আমার আগে 32 জন শিকার, প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত মানুষ। শিল্পপতি, ব্যবসায়ী, অধ্যাপক, ডাক্তার, রাজনৈতিক নেতা। কারা আমায় দিয়ে ওদের খুন করিয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমার সব অ্যাসাইনমেন্ট আছে গ্লোবাল এজেন্সির মাধ্যমে। চেনা জানার দরকারই বা কি দরকার খুনের মোটিভ জেনে? আমায় টাকা দেওয়া হয়, আমি মালটাকে খালাস করে দিই। তবে সেটা করার জন্য ছক সাজানো। শিকার সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করা সব আমাকেই করতে হয়।
অবশ্য এই জন্য আমি কমপক্ষে 15 দিন সময় নিই। আজকের কাজটাতে এই সময়টুকু পাইনি। কাল রাতে ইমেলে আমার গোপন আইডি খুলে দেখি আমাদের এজেন্সি একটা খুব জরুরি কাজ করাতে চাইছে, আজকের মধ্যে নামাতে হবে। আমি রিগ্রেট করলাম। ওরা চ্যাট করতে চাইল। চ্যাটিংয়ে ওরা বলল মালটাকে সরি ওই লোকটাকে সময় দেওয়া যাবে না, তার জন্য 10 পর্যন্ত দিতে রাজি। আমি লোভে পড়ে গেলাম। 10 বেশ বড় ফিগার। পরিষ্কার বললাম, তাহলে ওদেরকেই আমার প্রয়োজনীয় সব ইনফরমেশন প্রোভাইড করতে হবে আজ সকালের মধ্যে। ওরা রাজি হয়ে গেল। আমি পরপর লিখে দিলাম কি কি চাই। একটা অস্বস্তি হচ্ছিল, রাতে ঠিকমতো ঘুম হয়নি। প্রত্যেক কাজের আগের দিন এরকম হয়েই থাকে। বেলা 9টায় ঘুম ভাঙল। চা খেতে খেতে ল্যাপটপ চালিয়ে দিয়েছি। ইনবক্সে একটাই মেসেজ ওদের। 11টায় পার্ক স্ট্রিট ময়দানে নেহেরু স্ট্যাচুর পেছনে ঝোপের মধ্যে মুখবন্ধ একটা কালো ফোল্ডার পড়ে থাকবে, টাকা পাঠাবে। আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চাইছে। 17 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জানিয়ে দিলাম। এদের পেশাদারিত্বের কোনো তুলনা হয় না। ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা খামে লোকটার যাবতীয় পরিচয়, এমনকি তার পাসপোর্টের জেরক্স পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে পোর্ট্রেট রয়েছে। আছে বিভিন্ন অনুষ্ঠানে তার হাজির হওয়ার ছবি। লোকটার নাম জিতেশ শর্মা, কলকাতার সবচেয়ে বড় প্রমোটার, নেচার লোক। রাজারহাট ভিআইপি সব মিলিয়ে প্রায় 100টা ম্যাগনাম প্রজেক্ট আছে। কোটিপতি। লোকটির সরকারি উঁচু মহলে ব্যাপক প্রভাব, এক মন্ত্রীর সঙ্গে দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক। আবার আরেকটি খামে শেষ পর্যন্ত মন্ত্রীদের প্রোগ্রাম শিডিউল দিয়ে দিয়েছে। আমি পাতা উল্টে দেখলাম লোকটির ঘনিষ্ঠ মন্ত্রীমশাই এই মুহূর্তে দেশের বাইরে, কাল ফিরছেন। সেকেন্ডের মধ্যে মগজের কোষে সিগন্যাল বিপ বিপ। চটপট একটা নতুন মোবাইল ফোনে নতুন সিম কার্ড ভরলাম, তারপর ফোন করলাম ওর মোবাইলে। ঠিক বিকেল 5টায় আমার স্যান্ট্রো এসে দাঁড়ালো জিতেশের বাড়ির সামনে। বাইরে তখনও রোদের কড়া ঝাঁঝ। আগাগোড়া মার্বেলের 7 মহলা বাড়ি, পুরনো আমলের। রেনোভেট করা হয়েছে, চারিদিকে অনেকখানি বাগান, পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড। সানগ্লাসটা চোখ থেকে খুলেছি। টাইয়ের নট ঠিক করতে করতে ফাটকের সামনে দাঁড়ালাম। সিকিউরিটির লোক এগিয়ে গেল। আমার ভিজিটিং কার্ড এবং মন্ত্রীর নাম ও অশোক স্তম্ভ ছাপা খাম একসঙ্গে এগিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে স্যালুট। সামনে ড্রয়িং রুমে বসলাম। সিকিউরিটির একজন চলে গেল ভিতরে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মন্ত্রীর চিঠি সহ খাম এবং আমার ভিজিটিং কার্ড দুটোই ডাহা জাল। 8 মিনিটের মধ্যে সিকিউরিটির লোকটি ফিরে এলো। আমায় ভিতরে ডাকলো। বিরাট করিডোরের শেষ প্রান্তে ঘর, টকটকে ফর্সা, প্রায় 6 ফুট লম্বা সুপুরুষ লোকটা দাঁড়িয়ে আছে দরজায়। স্মিত হেসে জিতেশ বলল, নমস্তে, আইয়ে। গুড আফটারনুন, बैठिए। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে অনাবাসী বাঙালি। স্টেটসে আছি প্রায় 30 বছর। মাল্টি ন্যাশনাল কর্পোরেট হাউসের বড় অংশীদার কলকাতার টাউনশিপ প্রজেক্টে টাকা লাগাতে চায়। ইংরেজি মেশানো ভাঙা বাংলায় সেইটাই বুঝিয়ে বললাম। জিতেশ তো দারুণ উৎসাহ। টেবিলের ড্রয়ার থেকে নিউ টাউনের ম্যাপ খুলে বসলো। কোথায় কোথায় ওর জমি নেওয়া আছে দেখালো। সুদৃশ্য কাপে চা বিস্কুট এসে গেছে। 2 চুমুক মেরে রেখে দিয়েছি। আমি জানি এটাই ভদ্রতা। এর মধ্যে জিতেশ বেল টিপে বেয়ারাকে বলে দিয়েছে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, কেউ যেন না আসে। প্রায় 10 মিনিট আমাদের আলোচনা চলল। শেয়ার নিয়ে দরাদরি, শেয়ারের পার্সেন্টেজ, কত ডলার আমায় দিতে হবে, এইসব ব্যবসাদারি কচাকচি। কথা শেষ, আমি হাসি মুখে উঠে দাঁড়ালাম। বললাম, আপনার সঙ্গে আলাপ হয়ে আমি ভীষণ হ্যাপি। I am also grateful to the minister. He has given your introduction. জিতেশ হেসে বলল, मैं भी बहुत खुश हूँ। Then you are preparing the papers? जरूर,
कल इवनिंग के भीतर सब रेडी हो जाएगा। দেরি হয়ে যাবে না তো? क्यों? नहीं नहीं, क्यों क्यों, देरी की क्या बात है? नहीं नहीं, उससे पहले कैसे होगा? हमारे लीगल एडवर्टाइजर के साथ बात करना होगा, फिर उनसे 2 कंपनी का पार्टनरशिप चेंज। না না জিতেশ জি, আই এম নট সেইং দ্যাট। বলছি অত সময় কি আমরা পাচ্ছি? क्यों, क्या प्रॉब्लम है? নো নো, তেমন কোনো প্রবলেমে অবশ্য দেখতে পাচ্ছি না জিতেশ জি, তবে কি জানেন, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ওকে স্যার, বেস্ট অফ লাক, গো হেড। আমি ডান হাত বাড়িয়ে দিয়েছি। জিতেশ সাগ্রহে হাত বাড়ালো। ওর হাত ধরে সজোরে হ্যান্ডশেক করতে করতে বললাম, থ্যাংক ইউ স্যার। উহ, জিতেশ কোকিয়ে উঠল। কি হলো, লাগলো? আমি হাত ছেড়ে দিয়ে অবাক হওয়ার নিখুঁত অভিনয় করলাম। যাক, আমার কাজ শেষ। জিতেশ মুখে হাসি টানার আপ্রাণ চেষ্টা করে বলল, नहीं नहीं, ठीक है ठीक है। কিন্তু ও তখন ভ্রু কুচকে নিজের ডান হাতের তালু দেখছি। ফুটে উঠেছে সেখানে ফোঁটা ফোঁটা রক্তবিন্দু। এরপর কি ঘটবে আমার জানা। এক মুহূর্ত সময় নেই। পিছনে আমি কখনো তাকাই না। এক হাত সুইংডোর, অন্য হাত নেড়ে জিতেশকে বিদায় জানালাম। গুড বাই জিতেশ শর্মা। গটগট করে হাঁটতে হাঁটতে শুরু করেছি করিডোর দিয়ে। পটাশিয়াম সাইনাইডের মাইক্রো সিরিঞ্জ ঢুকে গেছে স্যুটের পকেটে। ঢুকে গেছে একজোড়া ফিনফিনে গ্লাভস। পোর্টিকো পর্যন্ত এসে গেছি। সিকিউরিটির ছেলেটা স্যালুট ঠুকলো। 500 টাকার নোট এগিয়ে দিলাম। ফের স্যালুট। গেট খুলেও গেল। সন্ধ্যা হয়ে গেছে। তাকিয়ে দেখি হঠাৎ বদলে গেছে আবহাওয়া। জোরে জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। সোডিয়াম ভেপারের আলোয় দেখলাম ফরফর করে পাতাপুতি ধুলো উঠছে। ঝড় আসছে নাকি? গাড়ি স্টার্ট করলাম। আজ আর আমি বাড়ি ফিরছি না। বউকে বলা আছে, থাকি কেষ্টপুরে, যাচ্ছি বেহালায়, বন্ধুর বাড়ি। এসি গাড়ি, তবু বোঝা যাচ্ছে বাইরে বেশ ঝড় উঠেছে। ধুলোর ঘূর্ণিঝড়। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দুপাশে ফাঁকা হয়ে আছে। লোকজন, হকাররা ছুটছে মাথা বাঁচাতে। আমার সুজুকি বউবাজার মোড়ে এসে পড়েছে। সামনের উইন্ডস্ক্রিনে বড় বড় 2-4 ফোঁটা পড়ল। চালে বৃষ্টির শব্দ। এসপ্ল্যানেড ময়দানের মেট্রো স্টেশন পেরিয়ে রেড রোড কর্নারটায় পড়েছি। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রবল বাতাসে দুধারের গাছগুলো মাথা চাকাচ্ছে। রেড রোডে একটা গাড়ি নেই, পুরো ফাঁকা। উইন্ডস্ক্রিন পুরো ঝাপসা। অবিরাম ওয়াইপার চলেও কিছুতেই সামলানো যাচ্ছে না। কর কর করে বাজ পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। সরু সরু গাছগুলো নুয়ে পড়ছে রাস্তার দিকে। না, অন্ধের মতো আর এগোনো ঠিক হবে না। গাড়ির গতি একেবারে কমিয়ে দিয়েছি। হঠাৎ মনে পড়ল, আরে আমার পকেটে নতুন মোবাইল, সিরিঞ্জ, গ্লাভ সব পড়ে আছে। গাড়ি থামালাম। বাঁ দিকের জানলা খুলে হাত বাড়িয়ে সব শুদ্ধ ছুঁড়ে দিলাম ময়দানের দিকে। ভালোই হলো, বৃষ্টিতে সব ধুয়ে যাবে। কিন্তু ওই কয়েক সেকেন্ডের মধ্যেই ঝোড়ো বাতাস আর বৃষ্টির ছাঁটে গাড়ির সামনের সিট ভিজে চুপচুপে হয়ে গেল। বাপরে, কি ভয়ঙ্কর কালবৈশাখী! আজ কি গোটা আকাশ ভেঙে পড়বে? খুব আস্তে আস্তে স্যান্ট্রোকে রাস্তার ধারে পার্ক করলাম। চাকায় ছপ ছপ শব্দ। ময়দান উঠছে রেড রোডের 2 প্রান্তে জল উঠে এসেছে। অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মাঝে এমন দমকা ঝড় দিচ্ছে, গাড়িটা দুলে উঠছে। এখনও শেষ কাজটুকু বাকি। আমার গাড়ির সামনে পেছনে অরিজিনাল নাম্বার প্লেটের দুটোর ওপর ডিজিটাল ফ্লেক্সের ভুয়ো নাম্বার প্লেট ছাঁটা আছে। বৃষ্টি থামলে ও দুটোকে ছিঁড়ে ফেলতে হবে। ব্যাস, সব প্রমাণ শেষ। গাড়ির স্টার্ট বন্ধ করে দেওয়া দরকার। জলের মধ্যে দাঁড়িয়ে আছে। শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে। তাছাড়া এতক্ষণে হয়তো আপনাদের পুলিশের কাছে ভুয়ো নাম্বার পৌঁছে গেছে। রিস্ক হয়ে যাচ্ছে। সমস্ত আলো নিভিয়ে দিলাম। এসি বন্ধ করলাম। তারপর ইঞ্জিন। উফ, কেন যে করলাম। তারপরেই সেই ভয়ঙ্কর। গলা শুকিয়ে গেছে। আর একটু জল দেবেন? বলছি।
ঠিক 5 মিনিটের মধ্যে বৃষ্টি ধরে এলো। পিট পিট করে পড়ছে। 2 মিনিটের মধ্যে সেটুকুও বন্ধ। গাছের পাতা দিয়ে এখনো 2-4টে ফোঁটা টপ টপ করে পড়ছে। রুমাল দিয়ে উইন্ডস্ক্রিন মুছে ফেললাম। হলুদ আলোয় শুনশান রেড রোড, বাঁদিকে অন্ধকার ময়দান। গাড়ি থেকে নামতে হবে, সবচেয়ে আগে নাম্বার প্লেট দুটো ছিঁড়তে হবে। চেষ্টা করতেই প্রবল ঝাঁকুনি খেলাম। ধুর, সিট বেল্টটা খুলতে ভুলে গেছি। আরে এ কি হচ্ছে? সিট বেল্টটা খুলছে না কেন? দেখি তো, জ্যাম হয়ে গেল। 2 হাত দিয়ে খুব চেষ্টা করলাম, তবু ক্লিপ লকটা কিছুতেই আলগা হচ্ছে না। এসি বন্ধ, বেশ গরম লাগছে। জানলা খুলে দিই, হাওয়া আসুক। আমার গাড়ির পাওয়ার উইন্ডো, ডান হাত দিয়ে বোতাম টিপলাম। আশ্চর্য, জানলার কাঁচ এক চুলো নামলো না। কি হচ্ছেটা কি? নতুন বিদেশি গাড়ি, 1 বছরও হয়নি, এর মধ্যে বিগড়ে গেল। ছটপট করছি, পেটটা ধরে টান দিচ্ছি, মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছি, কোনো ফল হচ্ছে না। বরং মনে হচ্ছে ক্রমশ যেন ফাঁস হয়ে চেপে বসছে বুকের ওপর। নিশ্চয়ই মনের ভুল। আবার জানলার বোতাম টিপলাম। না, ভিতরে ভ্যাপসা গরম বাড়ছে। দেখি স্টার্ট করি। তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাই কোনো কারখানায়, ওরা নিশ্চয়ই পারবে। স্টার্ট করলে এসিও চালানো যাবে। তাড়াতাড়ি চাবিটা ঘোরালাম। ও মাই গড, ক্যাচ কটকট। চাবিটা ডান দিকে পুরো ঘুরে গেল। ইঞ্জিন একটুও শব্দ করলো না। মানে ব্যাপারটা কি? এতক্ষণ তো দিব্যি চলছিল, কয়েক মিনিটের মধ্যে পুরো গাড়িটা অকেজো হয়ে গেল। হাউ ইজ ইট পসিবল? আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি আর ভাবতে পারছি না। তরতর করে ঘামছি, গরমে আতঙ্কে শুধুমাত্র আমার 2টো হাত নড়াচড়া করতে পারছি। শরীরটা এঁটে গেছে সিটের সঙ্গে। না, এ হতে পারে না। আবার চেষ্টা করলাম, প্রাণপণে মোচড় দিচ্ছি চামতে, কিছুই হচ্ছে না। সুজুকি পাথর, নিঃশব্দ। তাই তো ভুলেই গেছি, আমার কাছে তো এখনো একটা মোবাইল আছে, নিজের অরিজিনালটা। মোবাইলে কোনো বন্ধুকে ডেকে পাঠাই, ছুটে আসে আমায় রেস্কিউ করবে। প্যান্টের বাঁ পকেট থেকে কষ্টে সৃষ্টে ফোনটা বার করলাম, বোতাম টিপলাম। যা, মোবাইলও কোনো টাওয়ার নেই। আজ হচ্ছেটা কি? এইটুকু জল ঝরে সব 12টা বেজে খারাপ হয়ে গেল। সব কিছু একসঙ্গে এখনই হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ভিতরে অক্সিজেন ফুরিয়ে যাবে। দম আটকে মরে শুয়ে থাকবো নিজেরই গাড়িতে, কেউ জানতেও পারবে না। কি করি? কেউ কি দেখতে পারবে আমার গাড়িটা? পিছনে একটাও গাড়ি দেখছি না রাজপথে। বহু দূরে 2টো লাল বিন্দু। মনে হলো একটা টাটা সুমো সাঁ করে চলে গেল খিদিরপুরের দিকে। না, এত সহজে আমি মরবো না। যে আমি হাসতে হাসতে এত মানুষ এত রকম কায়দায় মেরেছি, সে মরে যাবে এইভাবে? ড্যাশবোর্ডের নিচে টেপ ডেক রেডিও, ওটা চলবে কি? সবই তো বিকল। দেখি রেডিওটা চলে কিনা। অন্তত FM এ মানুষের গলা শুনতে পাবো, মনে একটু সাহস পাবো, ভাবতে পারবো নেক্সট কি করণীয়। সব কটা নব পরপর ঘুরিয়ে দিলাম, কোথায় কি একটা গলা চলল না। হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঘর FM চালু হয়ে গেল, কিন্তু লাল নীল আলোগুলো জ্বলছে না কেন? পরক্ষণেই আমার মাথা থেকে পা পর্যন্ত বরফের স্রোত নেমে গেল। ঘরঘরানি আচমকা থেমে গেছে। রেডিওতে বেজে উঠছে অমানুষিক ঘরে হাসি। আমার আতঙ্কের সীমানা নেই, প্রাণপণে চেঁচাতে চাইছি, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? তারপর क्या विरेश बाबू, अब तेरा क्या होगा? কে কার गला? क्या हुआ, हमें नहीं पहचानिएगा? वाह विरेश बाबू वाह। তুমি? হ্যাঁ, বলিয়ে। এখনো আমি পড়ে আছি অফিস ঘরে, সব লোক চিল্লামিল্লি করছে, ডাকদার পুলিশ भी এসে গেছে, लेकिन আমি
हम ही फ्री, बिल्कुल फ्री। अब कोई मुझे मर्डर नहीं कर पाएगा। और तू तू अभी जिंदा है रे। अब तेरा क्या होगा बता। তুমি তুমি জিতেশ, তুমি তুমি কি করে আমায় ছেড়ে দাও জিতেশ, আমি ক্ষমা চাইছি। मजाक चल रहा है यहाँ? तो क्या छीने देबो? क्यों रे? कितना आदमी को तू कत्ल করেছিস सिर्फ रुपया के लिए? হ্যাঁ করেছি করেছি, আমি খুনি। মা দাদার বিশ্বাস করো, এই লাইন ছেড়ে দিতে চাইছি, পারিনি, ওরা ছাড়ছে না। झूठ। पुलिस को कहीं नहीं बताए। বলবো বলবো, এবার বলবো, একবার আমার সুযোগ দাও, বলবো, সব বলবো। এখনই বলবি? কনফেস করবি? করবো করবো, এক্ষুনি করবো। सच बोल रहा है ना? विश्वास करबो? देख हरामी का बच्चा, अगर तूने कुछ उलट पुलट काम किया, तेरे बचने का कोई रास्ता नहीं है। ये लास्ट चांस है। আমি তোর পিছনে লেগে আছি। রেডিওটা ঘর ঘর শব্দে নিশ্চুপ হয়ে গেল। কতক্ষণ পরে জানি না, চোখ মেললাম, তাকিয়ে দেখি আমার গাড়িটা একইভাবে দাঁড়িয়ে আছে নিউট্রন রোডে। সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। ফরফর করে উঠে সিট বেল্টের ক্লিপটা চাপ দিলাম। কি আশ্চর্য, একেবারে খুলে গেল। জানলার বোতামে চাপ দিলাম, একেবারে কাঁচ মসৃণভাবে নেমে গেল, যেমন হয়। হু হু করে ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে দিল। চাবি ঘোরালাম, একেবারেই গাড়ি স্টার্ট হয়ে গেল। রেডিও চালালাম, মিউজিক বেজে উঠল। আমি কি তবে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম? ভাবতেই কেঁপে উঠলাম। দুঃস্বপ্ন না, এটা সত্যি, আমার লাস্ট চান্স। জিতেশ আমায় ছাড়বে না। আমি আর কোনো ঝুঁকি নিচ্ছি না অফিসার, সোজা গাড়ি চালিয়ে এসেছি আপনার থানায়। আপনাদের শাস্তি নিতে আমি তৈরি। আপনি আমায় অ্যারেস্ট করুন, আমি বাঁচতে চাই।